প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই পর্বে থাকছে অর্থনৈতিক চুক্তি। আসুন অর্থনৈতিক চুক্তি নিয়ে কথা বলি। দেখুন, প্রথমে আলোচনা করব সাপটা, SAFTA। চুক্তি স্বাক্ষর হয় 6 জানুয়ারি 2004 সালে। স্থান পাকিস্তানের ইসলামাবাদ। সদস্য দেশ সার্কভুক্ত 8টি দেশ। স্বাক্ষরকারী সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ। উদ্দেশ্য: দক্ষিণ এশিয়ার বাণিজ্য প্রতিবন্ধকতা সমূহ দূর করে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। পরীক্ষায় এই লাইনটি দিয়ে বলতে পারে এটি কোন চুক্তির উদ্দেশ্য। অর্থাৎ প্রশ্নটি এভাবে হবে: দক্ষিণ এশিয়ার বাণিজ্য প্রতিবন্ধকতা সমূহ দূর করে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা নিম্নের কোন চুক্তির উদ্দেশ্য? আপনি উত্তর দিবেন সাপটা, SAP না, কিন্তু SAFTA। কার্যকর করা হয় 1 জুলাই 2006 সালে। বিমস্টেক দেশগুলোর মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি। চুক্তি স্বাক্ষরিত হয় 8 ফেব্রুয়ারি 2004 সালে। স্থান ফুকেট, থাইল্যান্ড। সদস্য দেশ বাংলাদেশ ব্যতীত বিমস্টেকের 6টি দেশ। স্বাক্ষরকারী সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ। উদ্দেশ্য: চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে অবাধ বাণিজ্য আঞ্চলিক গঠন। বাণিজ্য সম্প্রসারণের নয়া চুক্তি আপটা, একটু আগেই এই কথা বলেছিলাম। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য বৈষম্য কমিয়ে এনে রপ্তানি বাজার সম্প্রসারিত করার লক্ষ্যে 2 নভেম্বর 2005 চীনের বেইজিংয়ে নতুন বাণিজ্য চুক্তি এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ আপটা স্বাক্ষর করা হয়। বেইজিংয়ে অনুষ্ঠিত 5টি দেশের বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে 1975 সালের জুলাই মাসের গৃহীত ব্যাংকক এগ্রিমেন্ট চুক্তিটি পরিবর্তন ও সংশোধন করে এ চুক্তিটির নাম রাখা হয় এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ আপটা। তাহলে আমরা এই লাইনগুলি একটু দেখব, কারণ লাইনগুলির মধ্য থেকেও কখনো কখনো প্রশ্ন চলে আসতে পারে। এমন প্রশ্ন আসতে পারে যে কোন চুক্তি সংস্কার করে আপটা চুক্তি স্বাক্ষরিত হয়? আপনি দিবেন ব্যাংকক এগ্রিমেন্ট চুক্তি। বাণিজ্য সম্প্রসারণের নয়া চুক্তি আপটা সম্পর্কে আমরা এক নজরে ধারণা নিব। দেখেন, নাম আপটা, এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট। পূর্ব নাম ব্যাংকক এগ্রিমেন্ট। প্রথম স্বাক্ষর জুলাই 1975, ব্যাংকক, থাইল্যান্ডে, অর্থাৎ থাইল্যান্ডের ব্যাংককে এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংশোধিত ভার্সনে স্বাক্ষর 2 নভেম্বর 2005, এটি চীনের বেইজিংয়ে। আপটা চুক্তি সদস্য দেশ বাংলাদেশ, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কা। এই সদস্য দেশগুলিকে আপনার অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তীতে সদস্য দেশ হচ্ছে ম্যাকাও, ফিলিপাইন, পাকিস্তান, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, ইরান, কাজাখস্তান ও ফিজি। বাংলাদেশ ভারত অভ্যন্তরীণ নৌ চলাচল চুক্তি নবায়ন। আমরা এই চুক্তিটি দেখব, যে চুক্তিটি 1 মে 2007 সালে নবায়ন হয়। চুক্তির মেয়াদ 31 মার্চ 2009 সাল পর্যন্ত ছিল। প্রথম স্বাক্ষর 1972 সালে। বিষয়বস্তু ছিল, চুক্তি অনুযায়ী দুদেশের অভ্যন্তরীণ নৌযানগুলো চলাচল করবে কলকাতা, পান্ডু কলকাতা, করিমগঞ্জ, রাজশাহী, ধুলিয়ান এবং করিমগঞ্জ, পান্ডুর মধ্যে। বাংলাদেশ মায়ানমার মৈত্রী চুক্তি। দেখেন, স্বাক্ষর হয় 21 এপ্রিল 2007 সালে। বিষয়বস্তু, এটি বাংলাদেশ মায়ানমার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে সম্পাদিত চুক্তি। চুক্তি অনুযায়ী বাংলাদেশে মায়ানমার সড়ক নির্মিত হবে বাংলাদেশের ভূখণ্ড ঘুমধুম থেকে মিয়ানমারের বালিবাজার পর্যন্ত। সড়কের দৈর্ঘ্য 25 কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশে 2 কিলোমিটার এবং মায়ানমার অংশে 23 কিলোমিটার। অন্যান্য তথ্য আমরা একটু জেনে নেই। সড়ক নির্মাণের জন্য প্রথম সমঝোতা হয় 2004 সালে। কক্সবাজারের ঘুমধুম এ তমরু নদীর উপর ঘুমধুম এ টাংরোরা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2005 সালের ফেব্রুয়ারি মাসে। দেখেন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ ভারত চুক্তি। তারিখ 31 জানুয়ারি 2007 সাল।
স্থান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থাৎ পিডিবি এর বোর্ডরুম। চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠান পিডিবির অঙ্গ প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ অর্থাৎ ইজিসিবি এবং ভারতের সরকারি প্রতিষ্ঠান হেভি ইলেকট্রিক লিমিটেড ভেলা। চুক্তির বিষয়বস্তু: সিদ্ধিরগঞ্জে 240 মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন। মোট খরচ পড়বে 1133 কোটি 34,03,000 টাকা। ভেলের সঙ্গে চুক্তি হয় 10 কোটি 84,77,000 ডলার ও 35 কোটি 31,64,000 টাকার। বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে রূপপুর, পাবনায়। আমাদের এত তথ্য না জানলেও হবে, জাস্ট কার সাথে কার চুক্তি হয়েছে এবং কত সালে হয়েছে এই তথ্যগুলি মনে রাখলেই চলবে। চীন রাশিয়া যৌথ মহাকাশ মিশন চুক্তি, এটি স্বাক্ষরিত হয় 23 এপ্রিল 2007 সালে। চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানদ্বয় চায়না স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ও রাশিয়ার ফেডারেল স্পেস এজেন্সি। চুক্তির বিষয়: 2009 সালের অক্টোবর একটি রূপ রকেট থেকে রুশ ফোবস এক্সপেরা সহ চীনের নির্মিত একটি ছোট কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের 10 থেকে 11 মাস পর চীনা কৃত্রিম উপগ্রহটি মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে মহাকাশযান ফোবস এক্সপেয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে মঙ্গলের পরিবেশ পরীক্ষা করবে। ফোবস এক্সপ্লোরার মঙ্গলের উপগ্রহ ফোবসে অবতরণ করে এবং সেখানকার মাটি নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসে। সার্ক দেশগুলোর ট্রানজিট চুক্তি। রেলপথ: সার্ক দেশগুলোর মধ্যে রেলপথ নির্মিত হবে 6,500 কিলোমিটার। সড়কপথ: সার্ক দেশগুলোর মধ্যে সড়কপথ নির্মিত হবে 11,844 কিলোমিটার। একই সঙ্গে সার্ক ট্রানজিট সুবিধা সহ এই আঞ্চলিক যোগাযোগ নেটওয়ার্কে সদস্য দেশগুলো 10টি বন্দর, 2টি অভ্যন্তরীণ জলপথ, 16টি বিমানবন্দর, 10টি আন্তঃমহাদেশীয় ট্রানজিট সড়ক, 5টি রেল করিডোর এবং নেপাল, ভুটান ও উত্তর পূর্ব ভারতের মধ্যে ট্রানজিট লিংক স্থাপন করা হবে। এছাড়াও হবে লাহোর থেকে আগরতলা পর্যন্ত সরাসরি রাস্তা, যার জন্য 200 কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে। রাস্তাটি দিল্লি, কলকাতা ও ঢাকা হয়ে যাবে। ব্রেটন উডস চুক্তি, এটি আপনাদের জাতিসংঘের মধ্যেও পড়াবো, এখানে একটু আলোচনা করি। এটি স্বাক্ষরিত হয় জুলাই 1944 সালে। চুক্তি স্বাক্ষরকারী দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র রাষ্ট্র 44টি দেশ। প্রস্তাবক যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হেনরি মর্গেন থাই। স্থান মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রেটন উডস শহরের মাউন্ট ওয়াশিংটনে হোটেলে। উদ্দেশ্য: যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের পুনর্গঠন, অর্থ সাহায্য ও আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনার নীতি প্রণয়ন। ফলাফল: আন্তর্জাতিক ব্যাংক পুনর্গঠন ও উন্নয়ন তথা বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল নামক দুটি অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। মুদ্রার সাথে সোনার আন্তর্জাতিক বিনিময়যোগ্যতা স্থাপিত হয়। মেয়াদকাল: 1971 সাল পর্যন্ত চুক্তি বহাল ছিল। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন 1971 সালে বিদেশি সরকারগুলোকে সেনা প্রদান বন্ধ করে দেয়। ফলে তখন হতে সরকারি রিজার্ভ বৈদেশিক মুদ্রার হিসেব হচ্ছে এবং সোনার আন্তর্জাতিক বিনিময়যোগ্যতার পরিবর্তে মুদ্রার বিনিময়যোগ্যতা প্রচলন হয়। এতে ব্রেটন উড চুক্তির আংশিক কার্যকারিতা হ্রাস পায়। তাহলে আমরা দেখলাম এই যে ব্রেটন উডসে কি কি হয়, অর্থাৎ এই যে মুদ্রার সাথে সোনার আন্তর্জাতিক বিনিময়যোগ্যতা স্থাপিত হয়, এই তথ্যগুলি আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও এই চুক্তির মাধ্যমেই বিশ্ব ব্যাংক ও আইএমএফ প্রতিষ্ঠিত হয়, যা আমরা জাতিসংঘের আলোচনায় রেখেছি। ম্যাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত হয় 7 ফেব্রুয়ারি 1992 সালে। স্থান নেদারল্যান্ড। চুক্তি স্বাক্ষরকারী ইউরোপীয় ইউনিয়নের 12টি দেশ। কার্যকর হয় 1993 সালের 21 মে। ফলাফল: অভিন্ন মুদ্রা ইউরো চালু। অভিন্ন ইউরো মুদ্রা চালু হয় 1 জানুয়ারি 1999 সালে। ইউরো মুদ্রা চালু হয় 1 জানুয়ারি
1999 সালে। উদ্দেশ্য, চুক্তিভুক্ত দেশগুলোতে 1999 সালের মধ্যে ইউরো মুদ্রা প্রচলন, সদস্য দেশগুলোতে একক পররাষ্ট্র নীতি চালু, আর্থসামাজিক ক্ষেত্রে প্রাধান্য, গ্রিস, স্পেন, পর্তুগালকে সাহায্য প্রদান। অবশ্যই আমরা এখানে এই লাইনগুলি মনে রাখব। অভিন্ন ইউরো মুদ্রা চালু হয় 1999 সালের 1 জানুয়ারি, অর্থাৎ ইউরো মুদ্রাই কবে চালু হয়? 1 জানুয়ারি 1999 সালে। দুইটি লাইন দেওয়ার কারণ হচ্ছে ঘটনা একই, এটি বোঝার অর্থে দেওয়া হয়েছে। গঙ্গার পানি বন্টন চুক্তি 1996 স্বাক্ষরিত হয় 12 ডিসেম্বর 1996 সালে বেলা 11:55। স্থান নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে। স্বাক্ষর করে বাংলাদেশ ও ভারত। ভারতের পক্ষে স্বাক্ষর করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়া। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়াদকাল 30 বছর। গঙ্গার পানিতে পানির প্রবাহ 70 থেকে 75 হাজার কিউসেক হলে ভারত পাবে 40 হাজার কিউসেক এবং বাকিটুকু পাবে বাংলাদেশ। টিপস চুক্তি। ডব্লিউটিও এর আওতায় মেধাস্বত্বধারীর অধিকার সংরক্ষণের চুক্তি, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, যাকে বলা হয় টিপস। 15 এপ্রিল 1994 এই চুক্তি সম্পাদিত হয়। 11 জুন 2013 টিপসের মেয়াদ আরও 8 বছর বাড়ানো হয়, যার মেয়াদ শেষ হবে 1 জুলাই 2021 সালে। সেনজেন চুক্তি 1985। সেনজেন চুক্তি ইউরোপের দেশগুলোতে জল, স্থল ও আকাশপথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার একটি চুক্তি। আমাদের উপরে সাল দেওয়ার অর্থ হচ্ছে এই সালটি বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য লিখে দিয়েছি সেনজেন চুক্তি 1985। স্বাক্ষরিত হয় কত সালে? 1985 সালে। স্থান লুক্সেমবার্গের সেনজেন শহরে। ভিসা মুক্ত ইউরোপের যাত্রা শুরু 1995 সাল থেকে। অর্থাৎ এখানে আপনাকে কনফিউজ করতে পারে, একটা হচ্ছে স্বাক্ষরিত হয় 1985 সালে, আরেকটি হচ্ছে ভিসা মুক্ত ইউরোপের যাত্রা শুরু হয় 1995 সালে। অর্থাৎ 85 সালে স্বাক্ষরিত হলেও যাত্রা শুরু হয় কত সালে? 95 সালে। প্রিয় শিক্ষার্থী, আশা করি যে চুক্তিগুলি নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ অর্থনৈতিক চুক্তি, যদিও এগুলি অনেক পুরানো, সাম্প্রতিক অনেক অর্থনৈতিক চুক্তি আছে যা সাম্প্রতিক ক্লাসের মধ্যেই আমরা আলোচনা করব। এই চুক্তিগুলি একবার হলেও কোন দেশের সাথে কোন দেশের চুক্তি এবং চুক্তির সাল, বিষয়বস্তু অর্থাৎ উদ্দেশ্য শর্ট লাইনে যদি মনে রাখতে পারেন তাহলেই চলবে। এগুলি কিন্তু লিখিত পরীক্ষার ক্ষেত্রেও আপনার কাজে দিবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।